বল, ঠাকুর ঘর থেকে চুরি করে সন্দেশ কেন খেয়েছিস? বল, তোর খুব সাহস হয়েছে না? কি করব, আমার যে খুব খিদে পেয়েছিল। সারাদিন কাজ করছি, দুপুরে ভাত খাওয়া হয়নি। তুমি ঘুমাচ্ছিলে দেখে আর ডাকিনি। ঠাকুর ঘর থেকে দুটো সন্দেশ আর এক মুঠো বাতাসা খেয়েছি। তোর মা 3 দিন ধরে ঘরে শুয়ে রয়েছে, তা তুই ছাড়া ঘরের কাজগুলো কে করবে শুনি? মায়ের 3 দিন ধরে জ্বর, তোমরা ডাক্তার দেখাচ্ছ না, একটু ওষুধও দিচ্ছ না। তবে রে, তোর বড্ড মুখে মুখে কথা হয়েছে না? দাঁড়া, আজ দেখাচ্ছি তোর মজা। এখনই তোর মাকে গিয়ে বলছি। এরপর চন্দ্রা নালিশ জানাতে বিল্টুর মায়ের ঘরে গিয়ে পৌঁছায়। এই যে দিদি, তুমি 3 দিন ধরে ঘরে ঘাপটি মেরে পড়ে রয়েছো, আর তোমার ছেলে আমাকে যা নয় তাই বলে অপমান করছে। তুই কি রে বিল্টু, গুরুজনদের সাথে ঠিক করে কথা বলতে পারিস না? কাকিমার কাছে ক্ষমা চেয়ে নে বাবা। না মা, আমি কোনো অন্যায় করিনি। কাকিমা আমায় সারা দিন খেতে দেয়নি, তাই ঠাকুর ঘর থেকে দুটো সন্দেশ খেয়েছি। সন্দেশ খেয়েছিস না চুরি করেছিস? চোর! এখন বুঝতে পারছি, গ্রামে যে রোজ রাতে লোকের বাড়ি বাড়ি চুরি হচ্ছে, সেই চোর আসলে তুই। বুঝলি, তুই। এসব কি বলছিস ছোট বউ? চুপ কর, চুপ কর, তুই চুপ কর। কেন চুপ করব দিদি? ঠিক করে ছেলেকে শাসন করতে পারো না? নিজে দিনরাত্রির খাচ্ছ আর ঘুমোচ্ছ। তোমার আশকারাতেই ও একটা চোর তৈরি হয়েছে। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। গ্রামের চারিদিক থেকে শঙ্খধ্বনি শোনা যায়। তখন বিকাশ ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে, কই গো গিন্নি, আমাকে দুটো তেল মেখে মুড়ি আর এক কাপ চা দিও তো। আজ তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে না, তাই কেমন খিদে খিদে পাচ্ছে। তুমি ঘরে গিয়ে বসো, আমি পুজো সেরে নিয়ে দিদিকে গিয়ে বলছি তোমার জন্য চা করে দেবে। এরপর বিকাশ নিজের ঘরের দিকে চলে যায়। ওদিকে তখন আহ আহ উফ, আর পারছি না মা গো। উফ। মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? দাঁড়াও, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। বিল্টু তার মায়ের মাথা টিপে দেয়। মায়ের মাথায় আলতো আলতো করে জলপট্টি দিতে থাকে। তার পক্ষে যতটা সম্ভব সে মাকে যত্ন করতে থাকে, মাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই, এই যে দিদি, ওঠো তো এবার, অনেক ঢং হয়েছে। যাও, তোমার দেওরকে গিয়ে একটু চা করে দাও। মায়ের জ্বরটা খুব বেড়েছে কাকিমা, মায়ের মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। একটা ডাক্তার। চুপ! তুই আবার বড়দের মাঝখানে কথা বলছিস? তোর মা যদি চা করতে না পারে, তুই গিয়ে চা করে দিকে যা। আমার জন্যও এক কাপ করবি, বুঝলি? এই কথা বলে চন্দ্রা সেখান থেকে চলে যায়। আর বিল্টু রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে চা করতে থাকে। কিন্তু সে কিছুই ঠিক করে সামলে উঠতে পারে না। চায়ের গরম জলটা তার হাতে পড়ে যায়। আমার হাতটা আমার হাতটা চলে। ঠিক তখনই চন্দ্রা রান্নাঘরে ঢুকে। গেল গেল গেল, আমার সব গেল। ছাড়া ছেলে, দুধ চিনি জল সব উল্টাচ্ছিস। বদমাইশ ছেলে, আজ দেখাচ্ছি তোর মজা। বিল্টু তখন কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে ছুট্টে বেরিয়ে নিজেদের ঘরে চলে যায়। তারপর মা, আমরা আর এখানে থাকবো না। কাকিমা তো আমাকে ডাক্তার দেখাচ্ছে না, আমাকেও খুব কষ্ট দিচ্ছে মা। আমরা আর এখানে থাকবো না। বুঝতে পারছি বাবা, আমার অসুস্থতার কারণে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোর বাবার এই ভিটে মাটি ছেড়ে আমরা কোথায় যাব বাবা? কোথায় থাকবো? আমরা গাছতলায় থাকবো মা, কোন রকমে পাতা দিয়ে চালা বানিয়ে আমরা তার তলায় থাকবো মা, কিন্তু এখানে আর থাকবো না। এরপর সেই রাতেই বিল্টু একটা পুঁটলিতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার মায়ের হাত ধরে পথে বেরিয়ে পড়ে। তখন ঘন অন্ধকার, চারিদিক থেকে শিয়াল আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মা, তোমার ভয় করছে না তো? ভয় কিসের? সাথে আমার বাহাদুর ছেলে রয়েছে না? তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি আগে তোমায় ডাক্তার দেখাবো, তারপর তোমার জ্বর ঠিক হয়ে গেলে আমরা অনেক দূরে গিয়ে থাকবো, কেমন? বেশ তো, তাই হবে বাবা। কিন্তু অন্ধকারে বিল্টু বা তার মা ঠিক রাস্তা চিনতে না পারায় তারা ধীরে ধীরে একটা জঙ্গলের মধ্যে এসে পৌঁছায়। আর জঙ্গলে আরো গভীরে পৌঁছতেই
আমি যে আর হাঁটতে পারছি না, মাথাটায় আবার যন্ত্রণা শুরু হয়েছে। উফ, যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে, কি কাঁপুনি দিচ্ছে। উফ, উফ। মা, মা তোমার খুব কষ্ট হচ্ছে মা, জল খাবে? তুমি এখানটা করে একটু বসো মা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এরপর বিল্টু পুঁটলি থেকে একটা ঘটি বার করে নিয়ে পুকুরের সন্ধানে যায়। আর এদিক ওদিক খুঁজতে খুঁজতে সেই অন্ধকারে পূর্ণিমার চাঁদের আলোয় সে একটা জলাশয় দেখতে পায়। ওই তো, ওই তো একটা জলাশয়, আমি তাড়াতাড়ি করে মায়ের জন্য একটু জল নিয়ে যাই। এই কথা বলে বিল্টু সেই জলাশয়ের কাছে গিয়ে জলে ঘটি ডোবাতেই হঠাৎ সেই জলাশয় তোলপাড় করতে শুরু করে। এ কি, জলটা এমন দুলছে কেন? এতক্ষণ তো শান্তই ছিল। সাথে সাথেই দেখা যায় সেই জলাশয়ে তোলপাড় করে উঠে আসে এক ভয়ঙ্কর জলপরী। কি তুই এখানে কি করতে এসেছিস? আমার জলাশয়ের জল স্পর্শ করার অনুমতি তোকে কে দিয়েছে? তোর সাহস তো কম নয়। না মানে, আমি একটু জল নিতে এসেছিলাম। আমার মা অসুস্থ, সে মাথার যন্ত্রণায় পথ চলতে পারছে না, জল পিপাসায় তার খুব কষ্ট হচ্ছে, তাই। এখানে সাপ, বিষাক্ত পোকামাকড়ের ভয় কোনো পাথুরে পর্যন্ত আসতে সাহস পায় না। সেখানে তুই এই গভীর জঙ্গলের মধ্যে এই জলাশয়ের সন্ধান পেলি কি করে? আমি তোমাকে সব বলবো, তুমি এখন আমাকে একটু জল নিতে দাও, আমার মায়ের যে খুব কষ্ট হচ্ছে। তোর মা আর বেঁচে নেই, সে এই মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এইসব তুমি কি বলছো? আমার মা ওই গাছ তলায় ওখানেই শুয়ে আছে, আমি জল নিয়ে গিয়ে মাকে দিলেই মা ঠিক হয়ে যাবে। এই বলেই বিল্টু তাড়াতাড়ি তার মায়ের দিকে ছুটে যায়। মা, মা গো, কথা বলো মা, কথা বলো। মা, জল এনেছি, জল খাবে না? এই নাও, এই নাও জল খাও। মা, মা, কথা বলো মা। তোর মা আর কথা বলবে না, জলও খাবে না। তবে তুই যদি আমার একটা কাজ করে দিস, তাহলে আমি তোর মাকে আবার বাঁচিয়ে দিতে পারি। এই কথা শুনেই বিল্টু আবারও ছুটে জলাশয়ের কাছে গিয়ে জলপরীকে বলে, তুমি সত্যি আমার মাকে আবার ঠিক করে দিতে পারবে? তুমি বলো আমায় কি করতে হবে, আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। সে বড় ভয়ঙ্কর ব্যাপার, খুব কঠিন কাজ। তুই পারবি সেই কাজ করতে? আমি সব কষ্ট সহ্য করতে পারবো, আমার যতই কষ্ট হোক, তুমি আমার মাকে ফিরিয়ে দাও। বেশ, তুই যদি আমার কথা মতো সব কাজ করতে পারিস, তাহলে আমি তোর মাকে সুস্থ করে তুলবো। সাথে তোর আর কোনোদিনও কোনো রকম কষ্ট থাকবে না, কথা দিলাম। কিন্তু তুমি কে, আর এই জঙ্গলের ভেতর এই জলাশয়ে কি করছো? আমি এক অভিশাপের কারণে বহু যুগ ধরে এই জলাশয়ে রয়েছি। সে অনেক বড় ঘটনা। আমার কাজ সম্পন্ন করে ফিরে এলে তখন বলবো, এখন সেসব বলার সময় নয়। এরপর ভয়ঙ্কর জলপরী বিল্টুকে সমস্ত কাজের নির্দেশ দিতে থাকে। আর সেই শুনে বিল্টু কলার ভেলা তৈরি করে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে ভেলা ভাসিয়ে দিয়ে তার উপর মাকে শুইয়ে স্রোত মুখে এগোতে থাকে। তুমি কিন্তু একদম ভয় পেও না মা, তোমার এই বাহাদুর ছেলে তোমার সাথে রয়েছে না, আমি ওই ভয়ঙ্কর জলপরীর যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি, তুমি দেখো আমি ঠিক সফল করব, তাতে আমার যতই কষ্ট হোক, আমি তোমাকে আবার ভালো করে তুলবো মা। বলছি, শুনছো? আজকের মতো অনেক মাছ ধরেছো, এবার চলো ফিরে যাই। দাঁড়াও কলমু, আরো একবার জালটা ফেলতে হবে। যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে, কিন্তু ঘরে আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যদি একটু ভালো মন্দ তুলে দিতে না পারি, তাহলে কি চলে? আচ্ছা বেশ, আর মাত্র একবার। একে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে, আর যা মেঘ করেছে তাতে বৃষ্টি এখানে থামবে বলে মনেও হচ্ছে না। এদিকে সন্ধেও হয়ে আসছে। এই কথা হবার পরই ভুবন আরো একবার জালটা পদ্মা নদীতে ফেলে।
তখন বৃষ্টির বেগ যেন আরো বেড়ে যায়, ঘন ঘন বাজ পড়তে থাকে। বলছি, শুনছো, আমার খুব ভয় করছে, চলো এবার চলে যাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চলো চলো এবার বাড়ি ফিরে যাই। এরপর ভুবন ও কলমি জাল কাঁধে নিয়ে মাছের হাঁড়ি মাথায় করে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। কিন্তু হঠাৎ কলবে, কি হয়ে গেল? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি আসছি কলমি, আমি আসছি। বাঘ কলমিকে টানতে টানতে জঙ্গলের গভীরে যেতে থাকে। ভুবন জাল মাছের হাঁড়ি ফেলে কলমিকে বাঁচাতে বাঘের দিকে এগিয়ে যায়। আমার সাথে সাথে বাঘ যে তোমাকে শেষ করে দেবে। তুমি আমাদের মেরে চলো, ওকে দেখো, ফিরে যাও, ফিরে যাও। আর এই কথা শুনে ভুবনও থমকে যায়। সে হাউ হাউ করে কাঁদতে থাকে। তখন বাঘটা কলমিকে নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কি হয়ে গেল কলমি? বাড়ি গিয়ে মেয়েকে কি বলবো? সে যখন জিজ্ঞাসা করবে মা কোথায়, তখন আমি কি বলবো? বলবো আমি, এরপর আবারও একবার বাঘের গর্জন শোনা যায়, আর সেই ডাক শুনে ভুবনের চেতনা ফেরে। আমাকে এক্ষুনি জঙ্গল ছেড়ে বেরিয়ে ঘরে যেতে হবে, ঘরে মেয়ে একা আছে। এরপর ভুবন ঘরে ফিরে আসে। তারপর থেকে সে একাই মেয়ের দেখাশোনা করে। ছোট্ট মেয়েটির তখনও কথা ফোটেনি। সে শুধু কাঁদে আর খোঁজে তার মাকে। আর কাঁদিস না রে মা, এবার একটু শান্ত হ। সে যে আর আসবে না, আর আসবে না। তোর এই অধম বাবার অন্ধকার ঘরে সে যে আর প্রদীপ জ্বালাবে না। এইভাবে ধীরে ধীরে ভুবনের মেয়ে তুলি বড় হতে থাকে। ভুবন তাকে অতি যত্নে মানুষ করতে থাকে। একদিন তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? এখন আমি এত রাতে ওষুধ কোথায় পাই? কবিরাজের বাড়িও তো অনেক দূর। তোকে এই জ্বর খায়ে একা রেখে সেখানে যাই কি করে? কি কষ্ট হচ্ছে, মাগো। না না, যেভাবেই হোক আমাকে ওষুধ আনতেই হবে। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। এই কথা বলে ভুবন বাধ্য হয়ে মেয়েকে ঘরে একা রেখেই বেরিয়ে পড়ে। কিন্তু পথে কিছু দূর যেতেই বলছি, একটু দাঁড়ালে ভালো হতো। কে তুমি? এই অন্ধকারে একলা বউ মানুষ? আর আমার দাঁড়ালেও চলবে না গো। ঘরে আমার অসুস্থ মেয়ে একলা আছে, আমায় এক্ষুনি ওষুধ আনতে যেতে হবে। তাই জন্যই তো বলছি, ওই যে একটা ছোট গাছ দেখা যাচ্ছে, ওর পাতা তুলে পেটে খাইয়ে দিলেই মেয়ে ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলছো? আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। দিশেহারা ভুবন কিছু না ভেবেই দ্রুত সেই পাতা তুলে নিয়ে চলে যায়। তারপর বাড়ি পৌঁছে পাতা বেটে মেয়েকে খাইয়ে দেয়। আর কিছুক্ষণ পর বাবা, আমার কি হয়েছে? তুমি এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু না, কিছু না। তোর একটু জ্বর হয়েছিল, ওষুধ দিয়েছিলাম। তা এখন শরীরটা কেমন লাগছে মা? আমি ভালো আছি বাবা, তুমি আর চিন্তা করো না। এইভাবেই ভুবন ও তুলির দিন কাটতে থাকে। আর কলমি সব সময় তাদের সাথে ছায়ার মতো ঘুরে বেড়ায়। তুলির যে কোনো কষ্টে, ভুবনের যে কোনো অসুবিধাতে সে সব সময় নানানভাবে তাদের সাহায্য করে থাকে। একদিন বাবা, কতক্ষণ তুমি জাল ফেলেছো? এবার জালটা তোলো। এই তো মা, তুলছি। সকাল থেকে কতবার তো জাল ফেললাম, আজকে যে কেন একটাও মাছ উঠছে না, বুঝতেই পারছি না। এই কথা শুনতেই কলমির আত্মা নদীর জলে ডুব দেয়। তারপর জাদু করে ভুবনের জালে অনেক মাছ এনে দেয়। এরপর ভুবন জালটা টেনে তুলতেই ও তুলিমা, দেখ দেখ, জালে কত মাছ পড়েছে। মজা, কত মাছ! কিন্তু বাবা, তাও তো ইলিশ মাছ পড়েনি। না মা, ইলিশ মাছ পড়েনি।
যাকগে, যা মাছ পেয়েছি তা বিক্রি করে যা 2 পয়সা হয় সেই ভালো। আর এই সব কথা দূর থেকে কলমির আত্মা শুনতে থাকে। এরপর ভুবন ও তুলি মাছ নিয়ে বাজারের পথে যেতে যেতে, জানো বাবা, কাল স্কুলে সবাই বলাবলি করছিল সামনে পূর্ণিমার দিন নাকি ইলিশ উৎসব। সবার বাড়িতে পান্তা আর ইলিশ রান্না হবে, আমাদেরও হবে। জানি না মা, যদি জালে ইলিশ ওঠে তো দেখা যাবে। চল এখন পা চালিয়ে চল তাড়াতাড়ি, হাট উঠে গেলে মাছ বেচবো কখন? পা, চারিদিক থেকে কি ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে। ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে। এরপর তুলি ও ভুবন হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে ঘরে ফিরে আসে। কিন্তু সেই দিনই সন্ধে নাগাদ ভুবনের শরীর খারাপ করে, আর তারপর থেকে তার সর্দি জ্বর কাশি যেন সারতেই চায় না। আজও শরীরটা ভালো হলো না, দেখতে দেখতে 4 দিন পেরিয়ে গেল। আজ পূর্ণিমা, মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল। এদিকে নদীতে জালও ফেলতে পারলাম না। তুলি, মা তুলি, জানাই বাবা, উঠানে আছে, এক্ষুনি আসছে। তুলি তাড়াতাড়ি করে ঘরে চলে আসে। ডাকছিলে বাবা, কিছু দরকার ছিল? জল দেব? ওরে না রে, অত চিন্তা করতে হবে না। এই কপাল পোড়া বাপের আর কত যত্ন করবি। হ্যাঁ রে, তুই কিছু খেয়েছিস? বাবা, ঘরে মুড়ি ছিল, জল দিয়ে মুড়ি খেয়েছি। আজ পূর্ণিমা, ইলিশ উৎসব, তোর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে না রে? না বাবা, না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার একটু হাওয়া করি। ভুবন অসুস্থ শরীরে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে। তখন হঠাৎ কিছু মানুষের কোলাহল শোনা যায়। তখন একটা লোক তুলিদের বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে তুলিকে ডাকতে থাকে। তুলে, তুলে, তাড়াতাড়ি শোন একবার। কি বলছো কাকা, কি হয়েছে? ও তুলি, বাবাকে নিয়ে ঘরেই থাকিস, বেরোস না যেন। নদীতে বানের জল দুকুল ছাপিয়ে গ্রামে হুড় হুড় করে জল ঢুকছে। এখন চললাম, সাবধানে থাকিস। কিছুক্ষণের মধ্যেই বানের জল হুড় করে তুলিদের উঠান পর্যন্ত চলে আসে, আর সেই জলের সাথে জলে উঠানে কত ইলিশ মাছ ভেসে এসেছে। যাই, আমি তাড়াতাড়ি করে জল আসি। এই বলেই তুলি ছুটে ঘরে চলে যায়। তারপর জাল এনে অনেক অনেক ইলিশ